আজ থেকে মাত্র কয়েক বছর পরেই নাসার আর্টেমাস মিশনের অন্তর্গত অ্যাস্ট্রোনট ফের একবার চাঁদের মাটিতে ল্যান্ড করবে। অপরদিকে স্পেসএক্স 2030 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানবের মিশন পাঠানোর পরিকল্পনা করছে, যেটা মঙ্গল গ্রহের সারফেসে হিউম্যান বেস তৈরি করার দিকে একটি বড় পদক্ষেপ হতে পারে। কিন্তু বর্তমান সময় পর্যন্ত মানবকে ইন্টারস্টেলার স্পেসে পাঠানোর কোনো প্রকার পরিকল্পনা নেই। এটা ঠিক, পৃথিবীর বেশ কিছু স্পেস এজেন্সি ইন্টারস্টেলার স্পেসে তাদের রোবোটিক মিশন পাঠানোর জন্য পরিকল্পনা তো করছেন, কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে যে ধরনের টেকনোলজি আছে তার দ্বারা আমরা কোনো মানবকে দূরের ওই তারার দেশে পাঠাতে পারবো না। কিন্তু ইদানিং করা একটি অধ্যয়ন থেকে বিজ্ঞানীরা মানবকে ইন্টারস্টেলার স্পেসে ভ্রমণ করানোর পূর্বে পৃথিবীরই একটা চিপ টার্ডিগ্রেডসকে ইন্টারস্টেলার স্পেসে এবং অন্য কোনো এক্সোপ্ল্যানেটে পাঠানোর পরিকল্পনা করছেন। দ্য ফার্স্ট ইন্টারস্টেলার অ্যাস্ট্রোনট উইল নট বি হিউম্যান নামে পাবলিশ করা এই রিসার্চ পেপারকে ইউসি সেন্টা বারবারা আর ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা হয়েছে। এই রিসার্চ পেপারে বিজ্ঞানীরা এমনটাই চর্চা করেছেন যে কিভাবে আমরা নাসার স্টারলাইট প্রোগ্রামের অন্তর্গত দ্বিতীয় কোনো সোলার সিস্টেমে পাঠানো লাইট সেলের সাথে পৃথিবীতে মজুদ টার্ডিগ্রেডস নামের জীবকেও কিভাবে ইন্টারস্টেলার স্পেসে পাঠাতে পারি। আজকের এই ভিডিও থেকে আমরা এটার সম্পর্কেই বিস্তারিতভাবে জানবো। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। নাসার স্টারলাইট প্রোগ্রামকে 2009 সালে নাসা স্পেস গ্র্যান্ড কনসোর্টিয়াম স্থাপন করেছিল, যেটাকে নাসা ইনোভেটিভ অ্যাডভান্স কনসেপ্ট দ্বারা ফান্ড করা হচ্ছে। এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য এমন এক টেকনোলজি নিয়ে কাজ করা যেখানে আমরা লেজার অথবা সোলার রেডিয়েশনের ব্যবহার করে ছোট স্পেসক্রাফট অথবা লাইট সেলকে ভীষণই দ্রুত গতিতে স্পেসে এক্সেলারেট করাতে পারি। ইদানিং বেশ কয়েক বছর থেকেই বিজ্ঞানীরা ইন্টারস্টেলার ট্রাভেলের জন্য লাইট সেলের ব্যবহারের দিকে বেশ রুচি দিয়েছেন, যার জন্য বেশ কয়েক রকমের এক্সপেরিমেন্টও করা হয়েছে, যার মধ্যে একটি ব্রেক থ্রু স্টার শটের কনসেপ্টও যুক্ত আছে, যেখানে একটি লাইট সেলকে আলোর 20% গতিতে অ্যাক্সেলারেট করা যেতে পারে। এর জন্য এই লাইট সেল আমাদের সবথেকে কাছের স্টার সিস্টেম আলফা সেঞ্চুরি পর্যন্ত তার ভ্রমণকে মাত্র 20 বছরের মধ্যেই করতে পারবে। এর জন্যই বিজ্ঞানীরা এই টেকনোলজিকে নিয়ে বেশ রুচি দেখাচ্ছেন, কারণ এটার মাধ্যমে আমরা বেশ কম সময়ের মধ্যেই অন্য কোনো সৌরমণ্ডল এবং তার চারপাশে পরিক্রমা করা ওই সমস্ত গ্রহেরও অধ্যয়ন করতে পারবো। কিন্তু বিজ্ঞানীদের একটি টিম এমনটাও ধারণা করছেন ভবিষ্যতে এই লাইট সেলের ব্যবহার ডিপ স্পেস বায়োলজিক্যাল স্টাডির ক্ষেত্রেও করা যেতে পারে। এটার অন্তর্গত এই লাইট সেলের সাথে পৃথিবীতে মজুদ থাকা কিছু বিশেষ প্রকারের মাইক্রোস্কোপিক জীবকেও দ্বিতীয় কোনো তারার ভ্রমণে পাঠানো যেতে পারে। আর এর থেকে আমরা এমনটা জানতে পারবো যে ইন্টারস্টেলার স্পেসের ভয়ঙ্কর রেডিয়েশন আর এক্সট্রিম এনভায়রনমেন্ট এই সমস্ত জীবের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে, এবং কি এই সমস্ত জীব কি দ্বিতীয় সৌরমণ্ডলের এই ভ্রমণের মধ্যেও বেঁচে থাকতে পারে কিনা। বিজ্ঞানীদের অনুসারে স্পেসে পাঠানো জীবের মধ্যে সব থেকে মহত্বপূর্ণ হয়ে থাকে ওই জীবের আকার এবং ম্যাস। ওই সমস্ত জীব যতটা ছোট হবে আমরা ততই অধিক সংখ্যক জীবকে স্পেসে নিয়ে যেতে পারবো। এর জন্যই যদি এই ভ্রমণের সময় কিছু জীব মরেও যায়, তাহলে আমাদের কাছে বেঁচে থাকা জীবের একটি বড় অংশই থেকে যাবে। সেই সাথে এই সমস্ত জীবের ম্যাস যতটা কম হবে, তাদেরকে স্পেসে পাঠানোর জন্য আমাদেরকে ততটাই কম এনার্জির ব্যবহার করতে হবে। এর জন্যই নির্বাচিত করা জীবের ম্যাস কম থেকে কম হওয়ার প্রয়োজন, যেন আমরা অধিক থেকে অধিক জীবকে স্পেসে পাঠাতে পারি। বিজ্ঞানীরা আমাদের পৃথিবীতে থাকা মাইক্রোব, যেটাকে আমরা টার্ডিগ্রেডস নামে জেনে থাকি, এটাকেই এই এক্সপেরিমেন্টের জন্য নির্বাচন করেছেন। এই জীব মাত্র 0.5 মিলিমিটারই বড় হয়ে থাকে, যেটাকে আমাদের পৃথিবীর প্রায় সব কোণাতেই পাওয়া যায়। টার্ডিগ্রেডসকে আমাদের পৃথিবীতে পাওয়া সবথেকে কঠিন জীব মনে করা হয়, যেটা এক্সট্রিম টেম্পারেচার, এক্সট্রিম প্রেসার, রেডিয়েশন, ডিহাইড্রেশন এবং ভ্যাকুয়াম স্পেসেও নিজেকে জীবিত রাখতে পারে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এই জীবটিকে নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করে নিয়েছে, যার অন্তর্গত এই জীবকে স্পেসে নিয়ে যাওয়া হয়। এটাকে এক্সট্রিম হিট এবং এক্সট্রিম কোল্ডের মধ্যেও রাখা হয়, আর সেই সাথে এটাকে সোলার রেডিয়েশন এবং স্পেস ভ্যাকুয়ামের মধ্যেও এক্সপোজ করা হয়েছিল। আর এত কিছু করার পরও এই জীব তার বিশেষ ধরনের ক্ষমতা এবং ফিচার্সের জন্য
এই সমস্ত বিরূপ কন্ডিশনের মধ্যেও সে নিজেই নিজেকে সুরক্ষিত রাখতে পারে, যেখানে পৃথিবীর অন্য সব জীব অতি সহজেই মরে যায়। এরই কারণে এই জীবকে ফিউচার ডিপ স্পেস মিশন এবং ইন্টারস্টেলার মিশনের জন্য চিহ্নিত করা হয়েছে, যেটা ভবিষ্যতে দ্বিতীয় কোনো তারার পরিক্রমা করছে ওই স্থানে আমাদের এই পৃথিবীর জীবকে পৌঁছানো এবং ওই গ্রহকে টেরাফর্ম করার কাজও সম্পন্ন করবে। কিন্তু হয়তো আপনাদের মনে বেশ কিছু রকমের প্রশ্ন ইতিমধ্যেই চলে এসেছে, যেমন কিভাবে এই জীব স্পেসের মধ্যেও জীবিত থাকে, আর এই জীবকে কিভাবে ইন্টারস্টেলার স্পেসে পাঠানো হবে, আর এছাড়াও ইন্টারস্টেলার স্পেসে এই জীবকে পাঠানোর পর আমরা কি এই জীবের সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করতে পারবো। এখন আমরা টার্ডিগ্রেডস এবং এই মিশনকে নিয়ে বেশ কিছু রোমাঞ্চকর প্রশ্নের উত্তর জানতে চলেছে। তার মধ্যে প্রথম প্রশ্ন, টার্ডিগ্রেডস কি মহাশূন্যে জীবিত থাকতে পারবে? যখন বিজ্ঞানীদের এই প্রশ্ন করা হয়েছিল তখন বিজ্ঞানীরা এমনটাই বলেন, স্পেসে সব থেকে বেশি ভয় রেডিয়েশনকে নিয়ে। আমাদের সূর্য রেডিয়েশন এমিট করে থাকে, যেটার সরাসরি সম্পর্কে আসলে হিউম্যান ডিএনএ এবং মাসেলসের বেশ ক্ষতি হয়। সেই সাথে অন্য সব তারা এবং কসমস বডিজ থেকেও গ্যালাকটিক রেডিয়েশন আসে, যা ভীষণই ভয়ঙ্কর হয়। একটি এক্সপেরিমেন্ট থেকে এমনটাই জানা যায়, পৃথিবীতে মজুদ থাকা কিছু বিশেষ ধরনের প্রাণীকে স্পেসের রেডিয়েশন এবং টেম্পারেচারের মধ্যে এক্সপোজ করা হয়। এই এক্সপেরিমেন্টের সময় বিজ্ঞানীরা কিছু বিশেষ প্রকারের জীবকে চিহ্নিত করেন, যেগুলো এই এক্সপেরিমেন্টে সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছিল, যার মধ্যে টার্ডিগ্রেডস অন্যতম। বিজ্ঞানীদের অনুসারে এক্সপেরিমেন্টের সময় সিলেক্ট করা প্রাণীদের মধ্যে এক ধরনের বিশেষ প্রকারের মেকানিজম মজুদ আছে, যেটা স্পেস রেডিয়েশনের কারণে ড্যামেজ হয়ে যাওয়া ডিএনএকে রিপেয়ার করতে পারে। সেই সাথে এই জীব স্পেসের মধ্যেও বেঁচে থাকার জন্য ক্রিপ্টোবায়োসিস নামের এক মেথডের ব্যবহার করে, যার অন্তর্গত এই সমস্ত প্রাণী এক বিশেষ প্রকারের হাইবারনেশনে চলে যায়। এই সময় এই সমস্ত জীবের মেটাবলিক অ্যাক্টিভিটি একেবারে নিচে চলে আসে। তখন এই সমস্ত প্রাণী কম থেকে কম অক্সিজেন, ওয়াটার আর এনার্জির ব্যবহার করে। তখন এই সমস্ত জীব প্রায় বলা যায় এক প্রকারের ডেড হয়ে যায়। এই সময়টাতে এই সমস্ত প্রাণী এক প্রকারের বীজের মতো হয়ে যায়, যেটা সময় আসলে পর আবার ফের জীবিত হয়ে ওঠে। এখন দ্বিতীয় প্রশ্ন, মহাশূন্যে থাকা অবস্থায় আমরা এই সমস্ত জীবের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো? তো বন্ধুরা, আমরা তো এখন এমনটা জেনে গিয়েছি যে এই সমস্ত জীব স্পেসের ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও কিভাবে বেঁচে থাকতে পারে। তো এইখানে প্রশ্ন এখন এটাই, যদি আমরা এটাকে মহাশূন্যে পাঠিয়েও দেই তাহলে আমরা কিভাবে এর সাথে কন্ট্যাক্ট করব? এটা নিয়ে বিজ্ঞানীরা এমনটাই বলে, তারা এই জীবকে স্পেসে পাঠানো ক্যাপসুলের মধ্যে এক বিশেষ প্রকারের সেন্সারের ব্যবহার করবে, যে সেন্সার এই সমস্ত প্রাণীর সম্পর্কে অধ্যয়ন করতে সক্ষম হবে। সর্বপ্রথম এই সমস্ত জীবকে এদের ডিহাইড্রেট অথবা হাইবারনেশন অবস্থাতে স্পেসে পাঠানো হবে। এরপর পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা এই সমস্ত প্রাণীকে ওয়াটার অথবা অন্য কোনো জিনিসের মাধ্যমে এদেরকে আবার জীবিত করবে। এরপর বিজ্ঞানীরা এমনটাই অধ্যয়ন করবে যে এই সমস্ত জীবের মধ্যে কতগুলো জীব বেঁচে আছে। এরপর আমরা বেঁচে থাকা ওই সমস্ত জীবের অধ্যয়ন করব এবং এটা জানার চেষ্টা করব স্পেসের এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তাদের শরীরে কী ধরনের পরিবর্তন এসেছে এবং কি তারা কি পেরেছে তাদের ডিএনএকে অপরিবর্তিত রাখতে। টার্ডিগ্রেডসের ডিএনএ এবং সেলের মধ্যে হওয়া পরিবর্তনকে অধ্যয়ন করে পৃথিবীতে মজুদ থাকা বিজ্ঞানীরা তার অধ্যয়ন করতে পারবে। এখন এই সমস্ত জীব আমাদের থেকে যত দূরেই হোক না কেন, এখানে আরও একটি প্রশ্ন মনে আসে, আমাদের কি স্পেসে এই সমস্ত টার্ডিগ্রেডসের পরিবর্তে রোবটকে পাঠানো উচিত নয়? স্পেসে এই সমস্ত জীবকে পাঠিয়ে কি লাভ হবে? এটা নিয়ে বিজ্ঞানীরা এমনটাই বলেন, আমরা প্রথমেই ভয়েজার 1 এবং ভয়েজার 2কে আউটার স্পেস এবং ইন্টারস্টেলার স্পেসে পাঠিয়ে রোবটকে পাঠিয়ে দিয়েছি। এই দুই মিশন প্রথমেই ইন্টারস্টেলার স্পেস এবং আউটার স্পেসের অনেক তথ্যই আমাদের বিজ্ঞানীদেরকে দিয়েছে, কিন্তু জীবকে স্পেসে পাঠানো আমাদের জন্য একদমই নতুন। এটা ঠিক, আমরা কিছু এক্সপেরিমেন্টের সময় পৃথিবীর কিছু জীবকে লো আর্থ অরবিট, স্পেস স্টেশন এবং কি চাঁদেও পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ভালোভাবে এটা এক্সপেরিমেন্ট করতে পারিনি যে আউটার স্পেসে জীবের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে। আর যার কারণে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য এই সমস্ত জীবকে আউটার স্পেস এবং ইন্টারস্টেলারের ভ্রমণ করিয়ে এই সমস্ত অজানা প্রশ্নের উত্তরকে জানতে পারব। এখন আরও একটি প্রশ্ন আমাদের মনে আসছে যে
আমরা এই সমস্ত টার্গেটসকে কবে ইন্টারস্টেলার স্পেস এবং আউটার স্পেসের ভ্রমণ করাতে পারবো। স্টারলাইট প্রজেক্টের অন্তর্গত বিজ্ঞানীরা একটি ভীষণই লাইট ওয়েট লেজার সেল প্রপালশনকে ইন্টারস্টেলার স্পেসে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে। এটাকে পৃথিবীতে মজুদ থাকা লেজারের মাধ্যমে প্রোপাল করা হবে, যেটা লাইটের স্পিডের প্রায় 20% গতিতে ট্রাভেল করতে সক্ষম হবে। এই গতিতে এই স্পেসক্রাফটকে আমাদের সবথেকে কাছের নক্ষত্রমণ্ডল, যেটা আমাদের থেকে 4.3 লাইট ইয়ার্সের দূরে মজুদ আছে, ওই পর্যন্ত পৌঁছাতে প্রায় 20 বছরের মতো সময় লাগবে। আর বিজ্ঞানীদের অনুসারে বর্তমান সময়ে এই টেকনোলজি নিয়ে পুরো দমে কাজ চলছে, যার কারণে তারা মনে করছেন এটাকে বাস্তবে রূপ দিতে আর মাত্র 10 থেকে 15 বছরের সময় লাগতে পারে। তাই যখন কোনো লাইট সেলকে ইন্টারস্টেলার ট্রাভেলের জন্য পাঠানো হবে, তখন তার ভেতরে টার্গেটসকেও পাঠানো হবে। আর তখন এই জীবই আমাদের সৌরমণ্ডল ব্যতীত দ্বিতীয় কোনো সৌরমণ্ডলে ট্রাভেল করা প্রথম জীব হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আপনি কমেন্টে জানান। সেই সাথে এই ইনফরমেশনকে আপনি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখলেন তারা অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।